হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটা হচ্ছে নিউটনের গতিসূত্র বা লজ অফ মোশন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে থেকে বেশ কয়েকটা এমসিকিউ ক্লাস 11-এ এবং নিটে কি থাকবে, ওই জন্যে এখানে যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো আগে আমরা একটু ক্লিয়ার করে নেব। তারপরে এই চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউ আসে বা কি কি প্রবলেম আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করব স্টেপ বাই স্টেপ। ওই জন্যে তোমরা শুরু থেকে ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং এখানে যে লেখাগুলো আছে সেগুলো তোমরা পারলে খাতা থেকে লিখে নেবে। বুঝতে পেরেছ? আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তাহলে দেখো শুরু করছি নিউটনের গতিসূত্র। এই নিউটনের গতিসূত্র পড়তে গেলে যেগুলোর কনসেপ্ট বা ধারণা আমাদের প্রাথমিকভাবে থাকা দরকার সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। ফার্স্টে দেখো যেটা আছে সেটা হচ্ছে ফোর্স বা বল কাকে বলে। দেখো ভালো করে, ফোর্স বা বল হচ্ছে যা প্রয়োগ করলে কোনো বস্তুর অবস্থান, আকৃতি ও গতিবেগের পরিবর্তন করা যায়, সেটাকেই তোমার বলা হচ্ছে কি বল বা ফোর্স। তাহলে যেটা প্রয়োগ করলে কোনো একটা বস্তুর অবস্থান, আকৃতি বা গতিবেগের অভিমুখের বা গতিবেগের কি পরিবর্তন করা যাবে, সেটাই হচ্ছে কি বল। ঠিক আছে, এইবার এগুলো সম্পর্কে তোমরা অলরেডি ক্লাস 9-এ, 8-এ, 10-এ পড়ে এসেছো। তারপরে দেখো এই বল যেটা সেটা কত রকমের হয় সেটা একটু ভালো করে দেখো। এক নম্বর হচ্ছে দেখো ডিস্ট্যান্স ফোর্স। ডিস্ট্যান্স ফোর্স হচ্ছে যে ফোর্সগুলো কোনো বস্তুর দুটো স্পর্শ না করে যদি ক্রিয়াশীল হয় তাহলে তখন সেটাকে বলা হচ্ছে কি ডিস্ট্যান্স ফোর্স। এর এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। এগুলো দেখো ভালো করে। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে, আমরা জানি যে মহাবিশ্বের যে কোনো ভরের দুটো বস্তুকণা তাদের সংযোজক সরলরেখা বরাবর কি করে, একে অপরকে আকর্ষণ করে। দেখো এখানে এই যে আকর্ষণ বল, সেই বলটা কিন্তু বস্তু দুটোর মধ্যে যদি স্পর্শ নাও হয় তাও কিন্তু কি ক্রিয়াশীল থাকবে। এখানে যেমন দিয়েছে, আমি উদাহরণটা দেখে নাও, যে এটা হচ্ছে সান বা সূর্য, আর এগুলো হচ্ছে বিভিন্ন যে গ্রহ, সেই গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে কী করছে, ঘুরছে। আমরা জানি সূর্য ওই গ্রহগুলোকে একটা নির্দিষ্ট আকর্ষণ বলে কি করে, আকর্ষণ করে বা টানে। সে আকর্ষণ বলটা হচ্ছে কি মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এখানে দেখো সূর্য আর গ্রহ তাদের মধ্যে কোনো রকমের কি সংস্পর্শ মানে কি নেই, একে অপরের সঙ্গে সংস্পর্শে নেই, তাই তো? তাহলে টাচ না করে থাকা অবস্থায় বা যে বলগুলো কাজ করছে সেই বলগুলোকে তোমার বলা হচ্ছে কি ডিস্ট্যান্স ফোর্স, মানে দূরে থেকে কি কাজ করবে। তারপরে দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। এখানে তুমি দেখতে পাচ্ছ একটা আধান আছে, এটা হচ্ছে মাইনাস আধান, আর এখানে একটা আধান আছে, সেই আধানটা প্লাস আধান। তাহলে দেখো ক্লাস 10-এ তোমরা অলরেডি পড়েছো যে আমরা জানি কুলম্বের সূত্র। সেখানে কি হয়, যে আধান যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে কি একটা বল কাজ করে। সেটা আমরা দেখেছি যে ক্রিয়াশীল বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং আর একটাও ছিল যে সম আধান একে অপরকে কী করে, বিকর্ষণ করে, আর বিপরীত আধান একে অপরকে কী করে, আকর্ষণ করে। এবং এখানে দেখো আধান দুটো যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তাও কিন্তু তাদের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স বা আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি করবে, কাজ করবে। তাহলে এই দূরে থাকা অবস্থায় দুটো আধানের মধ্যে যে বলটা কাজ করছে সেটাকে বলা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। আর একটা দেখো ম্যাগনেটিক ফোর্স। আমরা জানি একটা চুম্বক অন্য একটা চুম্বককে একটা নির্দিষ্ট দূরে থেকেও কি আকর্ষণ বা বিকর্ষণ করে। বা একটা ধরো চুম্বক, একটা লোহা বা এরকম চুম্বক জাতীয় যে বস্তু, সেই বস্তুকে কি করবে, একটা নির্দিষ্ট দূরে থেকেও কি করবে, আকর্ষণ করবে। তাহলে এই যে বল, সেই বলগুলো হচ্ছে কি ডিস্ট্যান্স ফোর্স
বা একটা নির্দিষ্ট দূরত্বের বল বা স্পর্শ ছাড়া বল। এরপরে আরেকটা হচ্ছে দেখো কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে যে ফোর্সগুলো তোমার স্পর্শ থাকা অবস্থায় কি করবে, কাজ করবে। এখানে এক্সাম্পল দেখো নেওয়া হয়েছে ফ্রিকশন ফোর্স বা ফ্রিকশনাল ফোর্স, তারপরে আছে নর্মাল রিয়াকশন ফোর্স। দেখো এখানে একজন ব্যক্তি একটা বড় ব্লক আছে, সেই ব্লকটাকে কি করছে, কোনো একটা তলের উপর দিয়ে টানছে। তাহলে যখনই এই ব্যক্তিটা ওই বস্তুটাকে তলের উপরে দিয়ে টানবে, তাহলে এই ব্লক আর যে তলের উপর দিয়ে টানছে সেখানে কি হবে, একটা বল কাজ করবে, তাই তো? এখানে দেখো একটা বল কিন্তু কাজ করবে। তাহলে বস্তুটাকে টানছে এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে, আর এখানে দেখো এই যেখানে দুটো তল কি করেছে, একে অপরকে স্পর্শ করে আছে, অর্থাৎ এই ব্লকটার তল আর নিচের যে তলটা আছে তারা যেখানে টাচ করে আছে সেখানে কি হবে, ওই বস্তুটার গতির বিপরীত অভিমুখে একটা বল কাজ করবে, যে বলটাকে বলা হচ্ছে কি ঘর্ষণ বল। এবার দেখো এই ব্লকটা যদি এই তলটার উপরে টাচ না করে থাকে তাহলে কিন্তু ঘর্ষণ বলটা কি কাজ করবে না। তাহলে ঘর্ষণ বল তখনই কাজ করবে যদি এই তল দুটো একে অপরের সঙ্গে কি করে থাকে, স্পর্শ করে থাকে বা টাচ করে থাকে। ওই জন্য এটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শযুক্ত বল। আর আরেকটা হচ্ছে দেখো নর্মাল রিয়াকশন ফোর্স। এটা হচ্ছে এরকম, দেখো এখানে একটা তল আছে, একটা তল, সেই তলের উপরে আমরা একটা বস্তুকে নিয়েছি, এটা হচ্ছে কি তল, সেই তলের উপরে আমরা এখানে একটা বস্তুকে নিয়েছি এবং এই বস্তুটা ওই তলের উপরে কি টাচ করে রাখা আছে। তাহলে এই বস্তুটার যে ওয়েট বা ওজন সেটা কি নিচের দিকে কাজ করবে। আর দেখো নিউটনের থার্ড ল পড়েছে, যেটা আমরা অলরেডি এখানে 9-এ পড়ে এসেছি, এখানেও পড়ব, যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত কি প্রতিক্রিয়া আছে। তাহলে যখনই এই বস্তুটার ওজনটা নিচের দিকে কাজ করবে বা বলটা কাজ করবে, এই তলটাও বস্তুর উপরে কি প্রতিক্রিয়া বল একটা দেবে, সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে কি আর। তাহলে এটাকে বলা হচ্ছে নর্মাল রিয়াকশান ফোর্স। এখানে এই আরটা কি একটা প্রতিক্রিয়া বল, কিন্তু এই প্রতিক্রিয়া বলটা এই যে তলটা আছে সেই তলের সঙ্গে কি লম্বভাবে উপরের দিকে কাজ করছে, ওই জন্যে নর্মাল কথাটা ইউজ করা হয়, যেহেতু লম্বভাবে থাকছে। আর এখানে দেখো এই বস্তুটা এই যে তলটা আছে সেই তলের উপরে কি একটা মানে তলের উপরে কি স্পর্শ করে আছে, ঠিক আছে? ওই জন্য এটা কি হবে, একটা কন্ট্যাক্ট ফোর্স হবে। যদি স্পর্শ করে না থাকে তাহলে কিন্তু দেখো এখানে ওজন যেটা সেটা নিচের দিকে কাজ করলেও ওর প্রতিক্রিয়া যে বল, সে প্রতিক্রিয়া বলটা কি থাকবে না। তাহলে এখানে টাচ করে আছে, ওই জন্য তোমার কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। বোঝা গেল? তাহলে এই ফোর্সের কনসেপ্টগুলো আমাদের পরে কাজে লাগবে, ওই জন্যে এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে দেখো এরপরে যেটা আছে ইনারশিয়া, বা বাংলাতে বলে কি জাড্য। ইনারশিয়া বা জাড্য কাকে বলে দেখে না ভালো করে। কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থা বজায় রাখার যে প্রবণতা তাকে বলা হচ্ছে কি জাড্য। কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থাটা কি বজায় রাখার প্রবণতা। যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে স্থির থাকার প্রবণতা, যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে গতিশীল থাকার প্রবণতা, এটাই হচ্ছে কি জাড্য। ঠিক আছে? এই জাড্য হচ্ছে দুই রকমের, একটা দেখো ইনারশিয়া অফ রেস্ট, বাংলাতে বলে স্থিতিজাড্য। এটা কি স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকে কি স্থিতিজাড্য বলে। অর্থাৎ একটা বস্তু কি স্থির আছে তাহলে তার প্রবণতা হচ্ছে কি স্থির থাকা। তাহলে স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা সেটাকে বলা হচ্ছে কি স্থিতিজাড্য। যেমন এখানে ধরো একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, একটা গ্লাস, সেই গ্লাসের উপরে কি করা হয়েছে, একটা কার্ডবোর্ড রাখা আছে, সেই কার্ডবোর্ডের উপরে কি একটা কয়েন আছে। এখানে দেখো এটা একটা কি কয়েন। তাহলে দেখো এই কার্ডবোর্ডটাকে যদি দ্রুত কি করে নেওয়া হয়, টেনে নেওয়া হয়, তাহলে এই কয়েনটা কিন্তু কি গ্লাসে পড়ে যাবে। কেন? কারণ দেখো কয়েনটা কিভাবে ছিল, ফার্স্টে স্থির ছিল। কয়েনটা যখন এই কার্ডবোর্ডটাকে যখন আমরা বা কাগজটাকে টেনে নিলাম, তখন এই কয়েনটা যেহেতু স্থির আছে তার কি হবে, একটা প্রবণতা থাকবে স্থির থাকা। তাহলে ও এইদিকে সরবে না,
এইদিকে সরে গেল, তাহলে এ স্থির থাকবে, কিন্তু এখানে এই জায়গাটাতেও তার শূন্যে ওরকম ভেসে থাকতে পারবে না, ওই জন্য ওই কয়েনটা কী হবে, নিচের দিকে নেমে যাবে। বা আরেকভাবে বলতে পারো যে ধরো আমরা যখন বাসে চাপি, সেখানে বাস যখন ধরো চলতে শুরু করে, আমরা সিটে ধরো বসে আছি, বাস হঠাৎ করে যদি চলতে শুরু করে, তাহলে দেখবে আমরা কি হয়, পিছনের দিকে হেলে পড়ি। এটা হচ্ছে কি স্থিতিজাড্যের উদাহরণ, ঠিক আছে। তারপর আরেকটা দেখো আছে ইনার্শিয়া অফ মোশন, ঠিক আছে, অর্থাৎ বাংলাতে বলে কি গতিজাড্য। গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে কি বলে, গতিজাড্য। এখানে যেমন দেখো উদাহরণটা নেওয়া হয়েছে, একজন ব্যক্তি কি করেছে, কি করে আছে, একটা বাসের সিটে ধরো বসে আছে, বাসটা গতিশীল, সে অবস্থায় কি বসে আছে। এবার ওই বাসটা যদি ব্রেক কষে থামে, তাহলে দেখবে ওই যে ব্যক্তি যে বসে থাকবে বা তুমি যদি বসে থাকো, তাহলে সে কি করবে, সামনের দিকে আমরা ঝুঁকে পড়ি, বা যে বসে থাকবে সেই কি ঝুঁকে পড়বে। তাহলে এটা হচ্ছে কি গতিজাড্যের উদাহরণ। তাহলে দেখো মানে বাসে ওই ব্যক্তিটা বসেছিল, বাসটা গতিশীল, বাসের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাও কি গতিশীল। এবার যখনই ধরো বাসটা থেমে গেল, আর যেহেতু গতিশীল ছিল, তাহলে ওর প্রবণতা কি গতিশীল থাকা, তাহলে ও কী হবে, সামনের দিকে কিছুটা তোমার কি হবে, ঝুঁকে পড়বে। দেখো বাসটা থেমে যাবে, বডির যে নিম্নের পার্ট, সেই পার্টটা কিন্তু কী হবে, থামবে, কিন্তু উপরের যে পোর্শন, সেই উপরের পোর্শনটা তোমার গতিজাড্যের জন্য দেখো কিছুটা কী হবে, সামনের দিকে ঝুঁকে পড়বে। এটা হচ্ছে কি গতিজাড্য। আর একটা হচ্ছে ইনার্শিয়া অফ ডিরেকশান, বাংলাতে তোমার বলে কি দিকজাড্য। ইনার্শিয়া অফ ডিরেকশান বাংলাতে বলে দিকজাড্য। দেখো কোনো বস্তু যে দিকে গতিশীল, সেই দিকে গতিশীল থাকার প্রবণতাকেই বলা হচ্ছে কি দিকজাড্য বা ইনার্শিয়া অফ ডিরেকশান। দেখো যে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট ডিরেকশান বা নির্দিষ্ট দিকে কি গতিশীল, তাহলে ওর যে প্রবণতা, সেই প্রবণতাটাই হচ্ছে কি ওই দিকেই কি গতিশীল থাকা। বোঝা গেল? যেমন ধরো আমরা জানি যখন আমরা বাসে চেপে বা কোনো একটা ধরো গাড়িতে যাই, যখন যদি বৃত্তাকার পথে ঘোরে, তাহলে দেখবে আমরা কি বাইরের দিকে একটু করে মানে হেলে পড়ি, ঠিক আছে। এটাও বলতে পারো দিকজাড্যের কি উদাহরণ, ঠিক আছে। এখানে যেমন দেওয়া আছে যে পৃথিবী ধরো ঘুরছে বৃত্তাকার পথে, তাহলে চেষ্টা করবে কি বৃত্তাকার পথেই কি ঘোরার, ঠিক আছে। এটাই হচ্ছে এর প্রবণতা। এর ডিরেকশান যদি পরিবর্তন করতে হয়, তাহলে তখন কি করতে হবে, বা ডিরেকশান এর পরিবর্তন হবে না এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই পয়েন্টটা দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে আমি স্টার দিয়ে রেখে দিয়েছি, এটা ভালো করে মনে রাখবে। ভর দ্বারাই কোনো বস্তুর জাড্য পরিমাপ করা হয়, অর্থাৎ যে বস্তুর ভর যত বেশি, সেই বস্তুর জাড্য ধর্মও কি তত বেশি। তাহলে ভর দ্বারাই কি হবে, কোনো বস্তুর জাড্যকে কি করা হবে, পরিমাপ করা হবে। অর্থাৎ যে বস্তুর ভর যত বেশি, তার সেই অবস্থা বজায় রাখার প্রবণতাও কি তত বেশি। যেমন উদাহরণ নিলে বুঝতে পারবে, ধরো দুটো লরি আছে, একটা হচ্ছে বালি ভর্তি লরি আর একটা হচ্ছে খালি লরি। তাহলে কাকে গতিশীল করতে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে? তাহলে অবভিয়াসলি যেটায় বালি ভর্তি লরি আছে, সেটাকে গতিশীল করতে বেশি পরিমাণে কি বল প্রয়োগ করতে হবে। তার মানে কি হলো, যে যার বালি ভর্তি লরি মানে কি তার ভর বেশি, তাহলে ওকে গতিশীল করতে বেশি পরিমাণে কি আমাদেরকে বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে ওর দেখো স্থির থাকার প্রবণতা বেশি। তাহলে এখানে দেখো আবার যদি এরকম হয় যে দুটো ধরো বালি ভর্তি লরি আর খালি লরি দুটোই কি গতিশীল, এবার যদি তাদেরকে থামানো হয়, তাহলে কাকে বেশি বল দিতে হবে? অবশ্যই দেখো যেটায় বালি ভর্তি আছে সেটাতে বেশি বল দিতে হবে। তাহলে দেখো বালি ভর্তি লরিটার ভর বেশি, তাহলে ও যখন স্থির ছিল ওর স্থির থাকার প্রবণতাও বেশি, ও যখন গতিশীল তাহলে ওর গতিশীল থাকার প্রবণতাও কি বেশি। তাহলে যে কোনো একটা বস্তু তার ভর যত বেশি হবে, তার জাড্য ধর্ম কী হবে, তত বেশি হবে। তাহলে মনে রাখবে যে ভর দ্বারাই কোনো একটা বস্তুর জাড্যকে কী করা হয়, মেজার করা হয় বা পরিমাপ করা হয়। বোঝা গেল? এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, দেখো মোমেন্টাম বা ভরবেগ, খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট।
প্রচুর কাজে লাগবে। এরপরে আমরা নিউটনস ল যখন পড়ব সেখানে দেখব। দেখো মোমেন্টাম বা ভরবেগ কাকে বলে? ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে কি? ভরবেগ বলে। ভর ও বেগের সমন্বয়ে কোনো একটা বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়। এখানে দেখো লেখা আছে মোমেন্টাম অফ এ বডি ইজ দ্য কোয়ান্টিটি অফ মোশন কন্টেন ইন দ্য বডি। এবার আরও সিম্পলভাবে যদি বলা হয় ভরবেগ মানে ভর ইন্টু বেগ, এটা ভালো করে মনে রাখবে। দেখে নাও এইখানে আমরা একটা বস্তু নিয়েছি, এই বস্তুটার যে ভর সেই ভরটা হচ্ছে এম, আর এই বস্তুটা ধরো এই দিকে গতিশীল, সেই গতিবেগটাকে আমরা ধরে নিচ্ছি ভি। ভালো করে দেখো এম ভরের একটা বস্তু ভি বেগে গতিশীল, তাহলে এই বস্তুটার ভরবেগ যেটা হবে, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ভরবেগ পি এটা সমান আসবে এম ইন্টু ভি। মনে থাকবে ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। আর এই যে ভরবেগ তার ডেফিনেশন পেলাম, এবার আমরা এর ইউনিট দেখব। ম্যাথামেটিক্যাল ইকুয়েশনে এটা পি সমান এম ভি। এবার ইউনিট কি হবে দেখে নাও, ভরবেগের ইউনিট, ভরবেগ পি এটা সমান ভর ইন্টু বেগ। সিজিএসে যদি আমরা বসাই ভরের একক গ্রাম, বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড, এটা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে তোমার হবে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের কি একক। এবার আমরা দেখব ভরবেগের কি মাত্রা বা ডাইমেনশন। দেখো ভরবেগ মানে ভর ইন্টু বেগ, ভরের মাত্রা হচ্ছে এম আর বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ারে -1। তাহলে এটা হচ্ছে ভরবেগের মাত্রা। আর একটা মনে রাখবে ভরবেগ যেটা সেটা হচ্ছে কি ভেক্টর রাশি, তাহলে ভরবেগ এটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ ভরবেগের মান আছে সেই সঙ্গে সঙ্গে কি অভিমুখ আছে। ভরবেগের অভিমুখ কোন দিকে হবে? বেগের অভিমুখ যেদিকে, ভরবেগের অভিমুখ কোন দিকে হবে? সেই দিকে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে দেখো এই যে ভরবেগ এটা ভেক্টর রাশি হলো। এবার এখান থেকে প্রবলেম তোমার থাকে, এরপরেও আমরা সেগুলো দেখব আস্তে আস্তে। এখানে মোটামুটি এইটুকু পড়লে হবে, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। এরপরে আমরা আরও ডিটেলস দেখব, আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এগোচ্ছি। দেখো ফার্স্টে ফোর্স, তারপরে ইনারশিয়া, তারপরে মোমেন্টাম, এরপরে আমরা আস্তে আস্তে কি নিউটনের যে ল সেই লতে কি প্রবেশ করব। কারণ নিউটনের ফার্স্ট ল এটা পড়তে গেলে আমাদেরকে মোমেন্টামের কনসেপ্টটা কি দরকার, ওই জন্যে আমরা মোমেন্টাম সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া তৈরি করে নিলাম। এরপরে আমরা চলে যাব নিউটনস লতে। দেখো এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। নিউটনের 3টে গতিসূত্র আছে। এবার আমরা যে প্রথম গতিসূত্রটা দেখব, নিউটনস ফার্স্ট ল অফ মোশন। ভালো করে দেখে নাও, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে ও গতিশীল বস্তু সরলরেখা বরাবর সমবেগে গতিশীল থাকবে। ইংলিশে বললে এভরি বডি কন্টিনিউজ in its state of rest or uniform motion in straight line unless it is compelled by some external force to change its state. এটা একটু স্পেলিংটা মিস্টেক আছে, এটা হবে STATE, স্টেট। স্টেট মানে অবস্থা। তাহলে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে যদি বাইরে থেকে কোনো রকমের কি বল প্রযুক্ত না করা হয়। ঠিক আছে? তাহলে দেখো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে ও গতিশীল বস্তু সরল রেখা বরাবর সমবেগে কী হবে? গতিশীল থাকবে। এ হচ্ছে নিউটনের গতিসূত্র। এখানে মনে রাখবে এই নিউটনের যে গতিসূত্র, প্রথম গতিসূত্র, সেখান থেকে দুটো ধারণা পাওয়া যায়। এটা ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে বলের ধারণা পাওয়া যায়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটো জিনিস জানা যায়। একটা হচ্ছে বলের ধারণা, অর্থাৎ দেখো এখানে বল কথাটা আছে। তাহলে
বলের ধারণা পাওয়া যায়। বল কাকে বলে সেটা দেখো অলরেডি আমরা পড়ে নিয়েছি। বল হচ্ছে যা প্রয়োগ করলে কোনো একটা বস্তুর অবস্থার কি পরিবর্তন করা যাবে, সেটাই হচ্ছে কি বল। ঠিক আছে। আর 2 নাম্বার যেটা ধারণা পাওয়া যায় সেটা হচ্ছে জাড্ডের ধারণা। জাড্ডের ধারণা, নিউটনের জাড্ড মানে দেখো কি একটা অবস্থানকে বোঝায়। এখানে দেখো স্থির বস্তু চিরকাল স্থির, আর গতিশীল বস্তু কী হবে, সরলরেখা বরাবর সমবেগে গতিশীল থাকবে। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে এই দুটো ধারণা পাওয়া যায়। কোশ্চেনে আসে কিন্তু এটা, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়। তাহলে দুটো জিনিস জানা যায়, একটা হচ্ছে বল সম্পর্কে আর একটা হচ্ছে জাড্য সম্পর্কে, বা বলের ধারণা পাওয়া যায় আর জাড্ডের ধারণা পাওয়া যায়। ঠিক আছে, হচ্ছে নিউটনের তোমার ফার্স্ট ল। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে নিউটনস সেকেন্ড ল অফ মোশন। ভালো করে এইবার দেখো শোনো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র তোমরা অলরেডি এর আগে থেকে পড়ে এসেছো, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটার উপরে প্রযুক্ত বলের সঙ্গে কি সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং আরেকটা কি, বল যেদিকে ক্রিয়াশীল হবে ভরবেগের পরিবর্তনও কোন দিকে হবে, সেই দিকে হবে। ভালো করে আরেকবার বলছি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে। দেখে নাও ভালো করে। এখানে দেখো ইংলিশটাও আমি লিখে দিয়েছি, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম of a body is directly proportional to the external applied force on the body, and the change take place in the direction of the applied force. এখানে অ্যাপ্লাইড ফোর্স হবে। এবং আরেকটা কি লেখা আছে, যে ভরবেগের যে পরিবর্তন সেটা কোন দিকে হবে, বল যেদিকে প্রযুক্ত হবে সেই দিকে। ঠিক আছে। এবার এই নিউটনের যে সেকেন্ড ল তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশনকে আমরা দেখব। ভালো করে দেখো, বা অ্যাকচুয়ালি নিউটনের সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশন এটা, এফ প্রপোর্শনাল টু ডিপি বাই ডিটি। এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, এফ প্রপোর্শনাল টু ডিপি বাই ডিটি, যেখানে ডিপিটা হচ্ছে ভরবেগের পরিবর্তন আর ডিটিটা হচ্ছে কি সময়ের পরিবর্তন। তাহলে ডিপি বাই ডিটি এটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, সেটা দেখো প্রযুক্ত বলের সঙ্গে কি সমানুপাতিক। এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। এবার এটাকে আমরা অন্যরকমভাবে প্রকাশ করতে পারি। ধরে নাও একটা বস্তু এরকম আছে, এই বস্তুটার ধরে নাও ভর কত এম। এবার এই বস্তুটার উপরে আমরা কি করলাম, একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো এরকম হতে পারে যে বস্তুটা প্রাথমিকভাবে স্থির থাকতে পারে বা গতিশীল হতে পারে। যদি প্রাথমিকভাবে স্থির থাকে, অর্থাৎ দেখো ইউ ইকুয়াল টু 0 হলো, তারপরে এ এখানে যখন আসলো তার একটা ভেলোসিটি কি তৈরি হলো, সেই ভেলোসিটি হচ্ছে কি ভি। ঠিক আছে, তাহলে দেখো এই বস্তুটার যদি আমরা ভরবেগ ক্যালকুলেশন করি, ভরবেগ পি, এটার সমান কত আসবে এম ভি। বা ভরবেগের যদি পরিবর্তনটা দেখি, ভরবেগের আমরা যদি পরিবর্তনটা দেখি কী হবে, প্রাথমিক ভরবেগ কত 0, অন্তিম ভরবেগ এম ভি হবে। তাহলে ভরবেগের পরিবর্তন ডিপি এটার সমান দেখো কী আসবে এম ভি। আর এখানে যে সময়টা লেগেছে সেই সময়টাকে আমরা ধরে নিচ্ছি কত ডিটি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত ডিপি বাই ডিটি। ঠিক আছে, এবার এটাকে আবার অন্যরকমভাবেও কি লেখা যায়, ভালো করে দেখো। এফ এই সমানুপাতিকটাকে যদি আমরা সমান করে দিই তাহলে একটা ধ্রুবককে নিয়ে আসতে হবে। সেই ধ্রুবক আমরা যেটা নিয়ে আসছি সেটা কে ইন্টু ডিপি বাই ডিটি। ঠিক আছে, এবার দেখো যদি আমরা ভরবেগ পি এর জায়গায় এম ভি বসাই তাহলে তখন এই ইকুয়েশনটা কী আসছে, এফ এটা সমান কে ইন্টু ডি বাই ডিটি। দেখো আগে যে ভরবেগটা আমরা পড়েছিলাম, ভরবেগ পি মানে আমরা কি জানি এমভি। ঠিক আছে, এইবার দেখো এখানে নিউটনের গতিসূত্র দুটো পাওয়া যায়,
একটা হচ্ছে কোনো একটা বস্তুর ভর যদি পরিবর্তন হয় তার ক্ষেত্রে কীরকম হবে, আর আরেকটা হচ্ছে কোনো বস্তুর ভর যদি পরিবর্তন না হয় তাহলে তখন কি হবে। একটা হচ্ছে ভর পরিবর্তন হলে সেখানে নিউটনের গতিসূত্র কি হবে, আর একটা হচ্ছে পরিবর্তন যদি হয় তাহলে সেখানে কি হবে। এক নাম্বার দেখো, আমরা ধরে নিচ্ছি এম যেটা ভর, যেটা সে কোনো একটা বস্তুর ভরটা কি ফিক্সড, অর্থাৎ ভর যদি পরিবর্তন না হয় বা ভরটা যদি স্থির থাকে তাহলে স্থির ভরের ক্ষেত্রে নিউটনের সেকেন্ড লয়ের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কি আসবে। দেখো এফ সমান কে ইন্টু, এখানে দেখো এম ইন্টু ভি, এম যেহেতু কনস্ট্যান্ট তাহলে ওইটা বাইরে চলে আসলো, তাহলে দেখো এটা আসবে ডিভি বাই ডিটি। ঠিক আছে, এবার এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারবো, এফ এটা সমান কে ইন্টু এম ইন্টু ডিভি বাই ডিটি, সেটা সমান আবার কি হয়, এ হয়। তাহলে এফ সমান কে ইন্টু এম ইন্টু এ। এবার দেখো যদি বা ইফ এফ ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু 1 অ্যান্ড এ ইকুয়াল টু 1 হয়, তাহলে তখন দেখো কে সমান কত, 1 হবে। আর কে সমান যদি 1 হয় তাহলে এই সমীকরণে যদি এফ কে এর মানটা 1 বসিয়ে দিই তাহলে দেখো এফ সমান কি হয়ে গেল, এম এ। তাহলে এটাই দেখো নিউটনের সেকেন্ড লয়ের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। এটা কখন হবে, যদি কোনো একটা বস্তুর ভরটা কি হয়, স্থির থাকে। তাহলে স্থির ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সমীকরণ হচ্ছে এফ সমান এম এ, খুবই গুরুত্বপূর্ণ একটা এফ। এবং এই সমীকরণ থেকে এই যে বল, এফটাকে কি বলা হয়েছে, বল। তাহলে বলের আমরা এখান থেকে একক, বলের মাত্রা, এগুলা সব কিন্তু ক্যালকুলেশন করতে পারবো, সেটা আমরা দেখছি। তাহলে দেখো যদি ভরটা স্থির থাকে তাহলে তখন সেকেন্ড লয়ের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন এইটা। এবার দেখো যদি ভরটা স্থির না থাকে তাহলে তখন কি হবে। 2 নম্বর দেখো এম এটা কি স্থির না, এটাকে হচ্ছে কি পরিবর্তনশীল। তাহলে এম এটা যদি কি হয়, পরিবর্তনশীল হয়, চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে যদি কোনো বস্তুর ভর কি হয়, পরিবর্তনশীল হয়, তাহলে তখন নিউটনের সেকেন্ড লয়ের ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কি হবে সেটা আমরা দেখব। তাহলে দেখো এফ এটা সমান, দেখো এটা মনে রাখবে কে ধ্রুবকের যে মান, সে মানটা কত হয়, 1 হয়। তাহলে যদি ওইটাকে আমরা না লিখি তাহলে দেখো এটাকে এইভাবে লিখছি, ডি বাই ডিটি, এটা এম ইন্টু ভি। দেখো ভরটা এবার কি পরিবর্তনশীল না, ভরটা কি পরিবর্তনশীল মানে ফিক্সড না, তাহলে তখন কি হবে, এফ এটা সমান প্রথমে এমটা থাকলো, এটা ডিভি বাই ডিটি প্লাস এবার ভিটা থাকবে এটা ডিএম বাই ডিটি। তোমরা অলরেডি ডেরিভেটিভে দেখেছো ইউভি ডেরিভেটিভ যে রুলস, সেই রুলসটা এখানে আমরা কি করলাম, অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো কি আসছে, এফ এটা সমান এম এ প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। এটাই হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক সমীকরণ। এফ সমান এম এ প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। এটা কোথায় কোথায় অ্যাপ্লাই হয় সেটাও আমরা দেখব। তাহলে আমরা প্রাথমিকভাবে দেখলাম যে নিউটনের গতিসূত্রের দুটো ম্যাথামেটিক্যাল ইকুয়েশান আসতে পারে, একটা হচ্ছে যদি ভর পরিবর্তনশীল হয় তাহলে সেখানে, আর যদি ভর পরিবর্তনশীল না হয় তাহলে সেখানে। ঠিক আছে, এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে এফ যেটা বল, সে বলের এমনি তোমার যদি ভরটা ফিক্স থাকে তাহলে তার ক্ষেত্রে এফ সমান এম এ, এই সমীকরণ থেকে যদি আমরা দেখি তাহলে এফ সমান এম এ, তাই তো। তাহলে এটাও গুরুত্বপূর্ণ ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র, আমরা এর অ্যাপ্লিকেশনটা দেখব পরে। তার আগে এটা একটু দেখে নিই, এফ সমান এম এ। দেখো যদি আমরা বলের একক দেখি সিজিএসে, তাহলে এটা দেখো গ্রাম, ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে এক কথায় বলা হয় কি ডাইন। তাহলে বলের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে কি ডাইন বা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বলা হয় অভিকর্ষীয় একক, আর এটাকে বলা হয় কি পরম একক। এটা হচ্ছে অভিকর্ষীয় একক আর এটা হচ্ছে পরম একক। এসআই হবে কেজি ভরের একক, আর ত্বরণের একক হচ্ছে মিটার পার
সেকেন্ড স্কোয়ার, এটা সমান হচ্ছে কি নিউটন। তাহলে বলের এসআই পদ্ধতিতে পরম একক হচ্ছে নিউটন আর অভিকর্ষী একক হচ্ছে গ্রাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা বলের কি দেখব, মাত্রা দেখব, ডাইমেনশন। এফ এটা সমান প্রথমে আছে ভর, ভরের মাত্রা এম আর ত্বরণের মাত্রা এল টি⁻⁻², এটা। আর আরেকটা মনে রাখবে, বল সেটা হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি। বুঝে গেল? আর এখানে একটা সম্পর্ক একটু ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে এই যে নিউটন, নিউটনটা হচ্ছে বলের এসআই পদ্ধতিতে একক আর ডাইনটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক সেটা একটু আমরা দেখে নিই। দেখো, নিউটন মানে হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1 নিউটন এটা সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা এসআইকে সিজিএসে কনভার্ট করব। 1 কেজি মানে 1000 গ্রাম আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আর সেকেন্ডের আমরা জানি সিজিএস এবং এসআই একক কী হয়, ভ্যালু সেমই হয়। তাহলে এটা দেখো 10⁻³ আর ওটা 10 স্কোয়ার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 10⁻³ আর 2 10⁵ আর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সমান আবার কি হয়, ডাইন। কেন কী হবার জন্য ডাইনই বলো না এটাকে। তাহলে কি আসছে, বলে সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 নিউটন এটা সমান 10⁵ ডাইন। বোঝা গেল? তাহলে এ হচ্ছে নিউটনের সেকেন্ড ল। তার দুটো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, একটা হচ্ছে ভর যদি পরিবর্তন না হয় তাহলে তখন হবে এফ এটা সমান এম এ, আর যদি ভরটা পরিবর্তনশীল হয় তাহলে তখন এফ সমান এম এ প্লাস ভি ইন্টু dm/dt। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ দুটো ম্যাথামেটিক্যাল ইকুয়েশান। এরপরে আমরা দেখব মোমেন্টাম টাইম গ্রাফ, এটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে যতদূর হলো সবাই আশা করছি বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর এই ভিডিওটা বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দেবে।